জানাবো 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে বললেন অর্থ উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সর্বোচ্চ সতর্ক সরকার বললেন প্রেস সচিব। এবং সর্বশেষে জানাবো 5 দফা দাবি, 12 দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 দফা দাবি, 12 দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের। আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও এই সনদের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফেসিবাদী ও তার দোষরদের বিচার এবং নির্বাচনের সমতল ভূমি নিশ্চিত করার দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করা অভিপ্রায় গঠিত, ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত হাসিনার মরণাস্ত্র ব্যবহারের উস্কানিটা আসে ইঁদুর মাথা থেকেই। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনু সহ 3 জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন। সোমবার হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানির জন্য 1 সপ্তাহ সময় চায় প্রসিকিউশন। তবে আসামির পক্ষ থেকে আরো 2 দিন বাড়িয়ে সময়ের আবেদন করেন নাজরীন নাহার। উভয় পক্ষে শুনানি শেষে আগামী 14 অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হাসানুল হক ইনুকে একমাত্র আসামি করে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ 39 পৃষ্ঠার এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে 20 জনকে সাক্ষী রাখা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। অভিযোগগুলো হলো, হাসানুল হক ইনু তৎকালীন ক্ষমতাসীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের প্রধান হিসেবে ঊর্ধ্বতন অবস্থান থেকে গত বছরের 18 জুলাই মিরর নাও নামে ভারতের মুম্বাই ভিত্তিক একটি গণমাধ্যমে আন্দোলন দমন এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনকারীদের বিএনপি জামাত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে বল প্রয়োগের উস্কানি দেন। তার মাথা থেকে হাসিনার মারণাস্ত্র ব্যবহারের উস্কানিটা আসেন। গত বছরের 19 জুলাই শেখ হাসিনার সভাপতিত্বে ও হাসানুল হক ইনুর উপস্থিতিতে গণভবনে 14 দলীয় জোটের সভায় কোটা সংস্কার ও ছাত্র আন্দোলন দমনের দেশব্যাপী সেনা মোতায়েন করে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং সরকার তা কার্যকর করে। এই নির্দেশের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন 14 দলীয় জোট সরকারের অংশীদার জাসদের সভাপতি হিসেবে ইনু তার ঊর্ধ্বতন অবস্থান থেকে সরাসরি সম্পৃক্ত হন। তিনি সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশ বাস্তবায়নে সহায়তা করেন, সেই সঙ্গে প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন ও সহায়তা করেছেন। ইনু গত বছরের 20 জুলাই দুপুরে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য তার নিজ জেলা কুষ্টিয়া পুলিশ সুপারকে ফোন করেন। আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা প্রণয়ন ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ইনু সার্বক্ষণিক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে 36 সেনা নামানো হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা, আটক ও নির্যাতনের ষড়যন্ত্র পরিকল্পনা করেন। শেখ হাসিনাকে এসব নির্দেশনা দেন। গত বছরের 27 জুলাই ইনু নিউজ 24 চ্যানেলে আন্দোলনকারীদের বিএনপি জামাত সন্ত্রাসী, জঙ্গি, সাম্প্রদায়িক ইত্যাদি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। সেই সঙ্গে কারফিউ জারি করে মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে সরকারের হত্যাকাণ্ড, সংগঠন সহ নির্যাতন, নিপীড়নকে কৌশলে সমর্থন করেন তিনি। 29 জুলাই শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় হাসানুল হক ইনু উপস্থিত থেকে আন্দোলন দমন ও ভিন্ন খাতে প্রবাহিত করাতে আন্দোলনকারীদের দমনে বিএনপি জামাত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ট্যাগ প্রদান করেন। জামাত ইসলামীকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী ও 14 দলীয় জোটের সশস্ত্র ক্যাডারের হত্যাকাণ্ড ও নির্যাতনকে বৈধতা দেয়। গত বছরের 4 আগস্ট আন্দোলন দমনে কারফিউ জারি করে গুলিবর্ষণ সহ শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ অনুমোদন করেন ইনু। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে এইসব পদক্ষেপ বাস্তবায়নে ষড়যন্ত্র সহায়তায় সম্পৃক্ত ছিলেন তিনি। পাশাপাশি তিনি আন্দোলন দমনের নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। 5 আগস্ট শেখ হাসিনা, হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ষড়যন্ত্র পরিকল্পনা ও নির্দেশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর কুষ্টিয়া শহরে বিভিন্ন স্থানে গুলি চালায়। 5 আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে বললেন অর্থ উপদেষ্টা। 24-এর 5 আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ
সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে ১ টাকা চাঁদা নেওয়া হতো, এখন ১.৫ টাকা, ২ টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল তারাও চাঁদাবাজির পেছনে আছেন। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্য মূল্য বাড়ছে, কিন্তু এটা থামানো আর মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই। এ সময় আশা প্রকাশ করে বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭% নেমে আসবে। সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে, বিদ্যুৎ খাতে ভর্তুকির যৌক্তিকীকরণ করতে এবং রাজস্ব আদায় শক্তিশালী করতে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কর্মসূচির আওতায় বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়েও সতর্ক রয়েছে। ব্যাংকিং খাত তারল্য সংকট এবং এলসি খোলার জটিলতার মধ্য দিয়ে গেলেও বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন তুলনামূলক স্থিতিশীলতা দেখছি। গত বছরের আমদানি ব্যাহতকারী এলসি সংক্রান্ত বাধাগুলো এখন তেমন নেই। দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনিয়মকে উপেক্ষা করা হচ্ছে না। জরুরি ভিত্তিতে কর জালে বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এরই মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইথড্র নামক ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যা কাস্টমস ও কর ব্যবস্থাকে আরো সহজতর করছে। প্রথমবারের মতো অনেক প্রভাবশালী ব্যক্তি যারা এতদিন করের আওতার বাইরে ছিলেন তাদের কর নোটিশ দেওয়া হচ্ছে। আইএমএফ ঋণের আর একটা কিস্তি কি নভেম্বর-ডিসেম্বর সময় পাওয়া যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেউদ্দিন আহমেদ বলেন, না, আমরা এই সময় পাবো না। এটা অক্টোবরে রিভিউ হবে। আস্তে আস্তে মার্চ-এপ্রিল হয়ে যাবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিবেশে তুলনামূলকভাবে শান্ত রয়েছে। বড় দলগুলো নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে, যা একটি ইতিবাচক বার্তা। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সর্বোচ্চ সতর্ক সরকার, বললেন প্রেস সচিব। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার এ ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি জানান, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশে ত্যাগ করেছেন, তারাই বিদেশে থেকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন বলে তার অভিমত। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার তাদের দোসর আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করতে কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। শফিকুল আলম বলেন, সরকার এই ধরনের উদ্যোগ লক্ষ্য করেছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রেস সচিব আরো জানান, বাংলাদেশের বিরুদ্ধে এখন ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে